আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমার সাথে আছেন স্বয়ং ভিতরে যাবে তার বইটি নিয়ে, যে বইটার নাম হচ্ছে, তো ফার্স্টে আমার সবথেকে ইন্টারেস্টিং স্টোরি দিয়ে আমি শুরু করতে চাই। সেটা হচ্ছে যে একজন মানুষ যিনি ইংলিশ জানতেন না, তিনি কিভাবে অক্সফোর্ডে গেলেন। বাই দ্য ওয়ে, সেটা আমি না, আমরা একজন মানুষের গল্প বলছি, যে মানুষটি গ্রামে বড় হয়েছে, একদম গ্রামে, মফস্বল না, গ্রামে, এবং উনি এটা মাদ্রাসায় করতেন। সো ওনার খুব ইচ্ছে ছিল আসলে ইংলিশ শেখার, সামও তার মধ্যে হয়তো শিক্ষিতটা কোনোভাবে তৈরি হয়েছে, কিন্তু সেটা তো সে কোনো সুযোগ নেই, মানে কোনো বন্ধুর সাথেও কিন্তু আসলে কথা বলার সুযোগ নেই যে একটু ইংলিশ কথা বলে শিখতাম। রাইট, ওই সময়টাতে গ্রামীণের পোস্টপেড সিম, ওইটাতে কাস্টমার কেয়ারে ফোন করা ফ্রি ছিল, এটা ছিল কোনো চার্জ দিতে হতো না, প্রিপেডে দিতে হতো। সামহাও উনি এটা ম্যানেজ করেছে। ম্যানেজ করার পর উনি ফোন করতো কাস্টমার কেয়ারে, থাকে না ওখানে অপশন যে আপনি বাংলায় বলতে চাইলে এক, ইংলিশে কথা বলতে চাইলে দুই চাপার পর উনি বলতো, আই খালেদ, আই ওয়ান্ট ইন্টারনেট চিপ প্যাকেজ, নিড গুড, কিছু একটা, মানে এটা সেটা বলে। এখন আপনি খেয়াল করে দেখেন, কাস্টমার কেয়ারের ওই এক্সিকিউটিভ যতই বিরক্ত হোক না কেন, উপায় নাই কিন্তু না, এক্সকিউজ মি স্যার, সে ইট অ্যাগেন প্লিজ, বা হোয়াট এভার ইট ইজ, না ওভাবে করে সেইটা করতে করতে সেই খালেদ, সেই মাদ্রাসার পূর্ব খালেদ আজ অক্সফোর্ড স্কলার। সো আমার কাছে মনে হচ্ছে খালেদ ভাই এখন বিওএলসিতে আছেন, মানে ওনার সাথে যখন আমি কথা বলি আমি মুগ্ধ হয়ে শুনে থাকি। এমনি আমার সীমাবদ্ধ জ্ঞান নিয়ে আমি খুব বিচলিত থাকি, সো ওই ধরনের মানুষের সাথে কথা বললে ভীষণ ভালো লাগার কাজ করে, এবং এই স্টোরিটা আমার কাছে এত পছন্দ। উনি খুব ভীষণ মুখচোরা মানুষ, কথা বলতে চান না। উনি যখন আমাকে এটা গল্পে গল্পে বলে ফেলেন, আমি এটা সব জায়গায় গিয়ে কোট করার চেষ্টা করি। এই যে আমরা এত এই নাই সে নাই বলি, ইচ্ছাটাই আসলে মেইন, তাই না? মানে অসাধারণ একটা গল্প ছিল। আমার মনে হয় এরকম আরো কয়েকটা ইন্টারেস্টিং গল্প ছিল। একটা গল্প লেগেছে যে একজন অভিনব ওয়েতে শাস্তি দিত। সেটা হচ্ছে আমি ইউসুফ ভাইয়ের কথা বলেছিলাম। ইউসুফ ভাই এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, ঢাকা এয়ারপোর্টের। এবং এয়ারপোর্টে কি হয়, আমরা সবসময় কিন্তু যে কোনো কিছু সিস্টেমকে দোষ দিই, মানে থাকে না, যেমন একটু আগে আমি আসার সময় ফ্লাইওভার দিয়ে মানে লাইট নাই, কি এটা কি সব গভর্নমেন্টের দোষে দোষে দোষ হয় কি, আমরা সবসময় কিন্তু আসলে কোনো একজনকে দোষারোপ করে আসলে এখান থেকে বের হয়ে আসছি। সেটা না করে আসলে আমি কি কিছু করলাম, সবাই সবার জায়গা থেকে। উনি যেটা করছেন খুব সিম্পল দুটো কাজ করেছিলেন। যারা ছোটখাটো অপরাধ করতো, ওই যে ট্রলিতে একটু আগে দেওয়ার জন্য টাকা নিত, বা অনেক বিদেশ থেকে অনেক আমাদের শ্রমিক ভাইরা আসতো, ওদেরকে একটু এটা সেটা করে নানাবিধ ভাবে টাকা নেওয়ার চেষ্টা করতো, সেই মানুষগুলোকে করতো কি ছোট্ট পানিশমেন্ট দিত। পানিশমেন্ট কি? পানিশমেন্ট হচ্ছে যে ওখানে কিছু বই রাখা ছিল, এই গল্পের বইটা পড়ে আসতে হবে, কালগুনি এটা দিয়ে আবার প্রশ্ন করতো, মৌখিক প্রশ্ন। এটা হলো কি, কিছুদিন পর না ওই ধরনের অপরাধগুলি একদম কমে গেল। তো এক ছেলে ওইখানে এর মধ্যে ভেবেছে যে সবচেয়ে সহজ হবে, শেষের কবিতা নিয়ে গেছিল রবীন্দ্রনাথ ঠাকুর। উনি পরে এসে হাতে পায়ে ধরে মাপ চাইছে, স্যার আমি জীবনে আর কিছু করবো না, আমার এই বই পড়তে দিয়ে না। পাশাপাশি যেমন উনি যে পানির বোতল কিনে আমরা যেখানে সেখানে, উনি যেটা করলো, 15 টাকার বোতলটা 20 টাকা দিয়ে কিনতে হতো, যখন এই খালি বোতলটা দোকানের সামনে বিনে ফেলতো তখন 5 টাকা ফেরত দিত। সেই ছোট ছোট করে উনি আসলে গল্পটা চেঞ্জ করে ফেললেন। এইভাবে চেঞ্জ গুলো আসে একদম। এবং পরিবর্তনের ক্ষেত্রে আরেকটা খুব ইন্টারেস্টিং স্টোরি যেটা আমার লেগেছে, স্টোরি না বেসিক্যালি আপনি বলেছেন যে আমরা অনেক কিছু হতে চাই, পুলিশ হতে চাই, ডক্টর হতে চাই, বাট এটা কি আসলে প্রশ্নটা হওয়া উচিত? হ্যাঁ, মানে আমার কাছে মনে হয় আমরা ছোটবেলা থেকে শিখেছি যে আসলে আমি হতে চাই, আমি ডাক্তার হতে চাই, আমি ইঞ্জিনিয়ার হতে চাই। এটা আমার সাথে, এটা নিয়ে আমার সাথে জাগর করবিভের একটা দীর্ঘ আড্ডা হচ্ছিল, যে এই যে হতে চাওয়া না চাওয়া নিয়ে আর কি, যেহেতু উনি আসলে ইয়ুথদের নিয়ে কাজ করেন। সো তাই তো না, যে আমি ডাক্তার হতে চাই, আমার কি দরকার আছে আর একটা গলাকাটা ডাক্তারের, যিনি আসলে আরো অনেকগুলি টেস্ট দিবে অফিসে? দরকার নাই তো না। বরং আমরা যদি এটা সবার প্রতি শ্রদ্ধা থেকে বলছি, বরং আমাদের ছোটবেলা থেকে যদি শেখানো হতো যে আচ্ছা হ্যাঁ তুমি যে ডাক্তার হবো, ডাক্তার হয়ে তুমি কি করবা, তাহলেও চিন্তা করতো আসলেই তো আমি ডাক্তার হতে চাই। এই যে এখন যে কোনো একটা তরুণকে যদি আমরা জিজ্ঞেস করি কি হতে চাও, ইদার আমি ইউটিউবার হতে চাই, নাহলে আমি এন্টারপ্রেনিউর হতে চাই। কেন হতে চাও? আমি বলছি যে তুমি ইঞ্জিনিয়ার, বরং তরুণটা এভাবে বলুক না যে হ্যাঁ আমি ইঞ্জিনিয়ার হতে চাই কারণ আমি বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিংটা বানাবো বাংলাদেশে, সেই কারণে আমি ইঞ্জিনিয়ার হতে চাই। বা আমি ডাক্তার হতে চাই কারণ আমি আসলে আমার গ্রামের 100 জন গরিবের দায়িত্ব নিব। তাহলে হয় কি, আমার মনে হয় যে ওর ভাবনা চিন্তার জায়গায় হয়তো একটা পরিবর্তন আসবে। জিনিসটা হবো না ওই পরিবর্তনটা একদম। এবং ভাইও দেখি অনেকজন মানুষের, অনেক শিক্ষার্থী অ্যাকচুয়ালি পড়াশোনার দায়িত্বটা আপনি নিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ ফর ডুইং দোজ ওয়ার্কস অ্যাজ ওয়েল। এরপরে যে জিনিসটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে যে ভাইয়ার খুব শখ ছিল যে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করবেন, কিন্তু সমস্যা হচ্ছে ভাই সাঁতার জানেন। তো ভাইয়া এই ওয়ার্ডটা খুবই প্রিয়, না শুনতে চান না, তো ভাইয়া কি করলেন? সো আমার একবার ইচ্ছে হলো যে ভীষণ করে আমি আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করবো, এবং সেটা নিয়ে আমি ভীষণ মন খারাপের মধ্যে যাচ্ছে, কারণ আমি তো আসলে সাঁতার পারি না। এখন সাঁতার না পারলে কিভাবে আসলে একটা মানুষের পক্ষে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করা সম্ভব? আমি ছোটবেলা থেকে অনেকবার চেষ্টা করেছি, অনেকবার অ্যাটেম্প নিয়েছি, সাঁতারের আমার শেখা হয়ে গেল। আমি বলছি না যে সেটা খুব ভালো কিছু হয়েছে, আমি সাঁতার পারি না, এটা গর্ব করে বলার মতো কোনো বিষয় না, কিন্তু দিন শেষে আসলে ব্যাপারটা আমি পারি না। কিন্তু আমার ভীষণ শখ আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করার জন্য।
প্রথম কয়েকদিন খুব মন টন খারাপ করেছিলাম, তারপর কিছুদিন পর আমি আসলে বুদ্ধিটা বের করে ফেললাম যে কিভাবে আসলে করা যাবে। খুব সহজ তো না, গুগল মামা আছে, কোনো কিছুতে আসলে দুনিয়াতে কঠিন কিছু না। আপনি যদি স্কুবা ড্রাইভিং করেন, আপনি সাঁতার না জানলেও আপনি আসলে পানির নিচে আপনি থাকতে পারবেন, এটা ইটস নট আ ভেরি বিগ ডিল। সো আমাকে যেটা করতে হচ্ছে, আমাকে সাহসটা মানে ওই সাহসটা দেখাতে হয়েছে যে না, আমি আসলে এটা আসলেই করতে চাই। এবং আমার কাছে মনে হচ্ছে আমরা যখন আসলে মধ্যে কোনো কিছু চাই না, তখন আসলে সেটার বুদ্ধিটাও আসলে বের হয়ে যায়। এবং 30 ফিট পানির নিচে গিয়ে আমি আরামসে ছবি টবি তুললাম। একটু ভয় লেগেছিল যখন আসলে 30 ফিট পানির নিচে গিয়ে ছবি তোলা শুরু করলাম। ছবির মধ্যে যখন ঢুকে যাই তখন মনে ছিল না, কিন্তু হঠাৎ করে যখন মনে পড়ে আমি 30 ফিট পানির নিচে, হ্যাঁ, আবার এটাও খুব সহজ। আপনি ওখানে একটা সুইচ থাকে, আপনি যদি এটাকে মানে ধরেন জাস্ট প্রেস করেন, তাহলে আসলে উপর দিকে প্রেসটা করে বাতাসে। সো তখন হয় কি যে আপনি আসলে উঠে যান। সো আমার কাছে মনে হয় যে, আমি বলছি না যে সাঁতার না পেরে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করে আমি হাতে ঘোরা করে ফেলেছি, আমি শুধু বোঝাতে চেয়েছি বা আমি বলার চেষ্টা করেছি, তার মানে আসলে যে কোনো কিছু আমি চাই কিনা সেটা হচ্ছে আসলে খুব গুরুত্বপূর্ণ। এই আপনার খেয়াল করে দেখো, অনেক সময় হয় না যে আমরা এরকম রাতের 2টা বাজে হলে পড়াশোনা করতে, এই চল চাঙ্খারপুল থেকে খেয়ে আসি, ওই খিদেটা থাকে বলেই নাই, তখন আসলে রাত, ট্রাফিক সিগন্যাল কোনো কিছু আসলে এরপর ভাই আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট ছিল যে অনেকে আপনাকে প্রশ্ন করে যে ভাইয়া আপনি কোন ক্যামেরা দিতে, অলওয়েজ যে যত ভালো ছবি আসুক না কেন, কোয়েশ্চেনটা আসলে হচ্ছে কোন ক্যামেরা দিতে। হ্যাঁ, এটা আমি মানে সবচেয়ে বেশি শুনেছি প্রশ্নটা যে ভাইয়া আপনি কি ক্যামেরা দিয়ে ছবি তোলেন, দামি ক্যামেরা দিয়ে। তো এই প্রশ্নটা আমি একটু উত্তর সবসময় একটু ভিন্নভাবে দিই। ধরো তোমাকে যদি আমি বলি যে ঠিক আছে, ধরো তুমি আজকে তোমার বাসায় আমি গেলাম, তুমি আমাকে গরু খিচুড়ি রেখে, এখন ধরো আমি তোমাকে বললাম যে হ্যাঁ মানে সেই রান্না হয়েছে, সো কি চুলে রেখেছো, মানে আরেকজন না র্যানো বা কোন কোম্পানির গ্যাস, কোন ওভেনে গরম করে, হ্যাঁ, বাট তোমার কিন্তু খুব খারাপ হাউ ডু ইউ ফিল, সো ব্যাড লাগছে রান্নার প্রশ্নটা করে বললাম আমি লাভ হলো ওটা, রাইট? বা তুমি তোমার প্রিয় লেখককে কিন্তু কখনোই প্রশ্ন করো না যে আপনি এই উপন্যাসটি কি কলম দিয়ে লিখেছেন, কি প্রিয় গায়ককে কোন গিটার দিয়ে বাজিয়েছে। সো আমি মজা করে বলি যে তুমি যদি তোমার প্রিয় গায়ককে প্রশ্ন না করো, প্রিয় লেখককে প্রশ্ন না করো, আমাকে কেন প্রশ্ন করো যে আমি কি ক্যামেরা ছবি তুলছি? ওনাদের আর্টিস্ট মনে হয়, আমার ক্যামেরাম্যান মনে হয়। কারণ ছোটবেলা থেকেই আমরা ভুল প্যারামিটার জেনে বড় হয়েছি। সো ওর রেজাল্ট ভালো হয়েছে, নিশ্চয়ই ওকে স্যার আলাদা করে সময় দিয়েছে, বা এটা সেটা জেনে আসলে আমরা এক্সকিউজ দাঁড় করে পুরো জিনিসটা হয়তো আমি ভুলে আসলে বলছি না, সেটা নিশ্চয়ই ওখানে আছে। সো এই ভুল ব্যাখ্যা দেওয়া থেকে আসলে বের হয়ে আসা হচ্ছে একটাই কারণ যে আসলে আমি ভাই ভালো করে পড়িনি, এই জন্য আমার পরীক্ষাটা খারাপ হচ্ছে না, বেশি জিনিস যেন আমরা চিন্তা না। একদম একদম। এর আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছিল, ভাই বলেছিলেন যে মনে করেন কোনো একটা বাচ্চা ও যখন স্কুলে যায় সবসময় টিফিনটা দিয়ে আসে, বাবা আসা বলেন তুই তো বোকা। এইটা আমি বলেছি এবং এই পুরো বইতে আমি লিখে দিয়েছি বড় করে, এইটা তোমার বাবা মাকে পড়াও। মানে হয় কি, আমরা ছোটবেলা থেকে বাবা মা কি বলে, এই তুই তো বোকা কেন, তোর স্কুলের টিফিনটা ও খেয়ে ফেলেছে, তুই তোর খাতাটা দিয়ে এসেছিস বা খেলাটা দিয়ে এসেছিস না, তুই এত বোকা কেন, চালাক হবি কবে? সো বাবা মা আসলে ছোটবেলা থেকে কন্টিনিউয়াসলি ছেলেকে চালাক বানাতে চায়। ভালো মানুষ, খুব ভালো কথা। এই ছেলে এখন আসলে ছেলে আসলে বড় হয়ে চালাক হলো, চালাক হওয়ার পর ছেলে যখন বড় হলো তখন হিসাব করে দেখলো বাবা মাকে তখন রাখাটা আসলে লস হয়েছে, হ্যাঁ। সো বাবা মাকে সে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। এখন আমি প্রশ্নটা করছি বাবা মাকে, এইটা আসলে এখন সময় এসেছে আপনি চিন্তা করার, আমি আসলে আমার ছেলেকে চালাক বানাতে চাই নাকি আসলে আমি আমার ছেলেকে আসলে ভালো মানুষ বানাতে চাই বা মানবিক গুণাবলী সমৃদ্ধ মানুষ। তো আমার মনে হয় যে এই প্রশ্নগুলি আসলে করার চেষ্টা করছি এই আর কি। অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। সো পুরো বইটাতে একদম অসাধারণ অনেকগুলো কাহিনী ছিল যেটা খুব হ্যাপি ভাইব ছিল। তুমি যদি অসাধারণ বলছো কি আমি সামনে বলে বলছি? না ভাই, অ্যাকচুয়ালি আমি বলতাম না, আপনি না থাকলে বলতাম। খুব ভালো ভাইব ছিল। আমি লাস্টে জাস্ট দুইটা কোশ্চেন করে শেষ করব। একটা ছিল হচ্ছে আপনার 2018 এবং 19 এর বিভিন্ন গোল। সো যারা ভিডিওটা দেখছে তাদেরকে কোন একটা কাজ করতে আপনি উৎসাহিত করবেন? যে কোনো একটা কাজ যেটা তুমি গত বছর করো, এটা হতে পারে। এবং আমি বলছি যে এই ধরনের কাজগুলোতে না প্রেশারাইজ করার কিছু নেই। ধরো ও হয়তো গাছ লাগিয়ে এই কাজটা করেছে, তুমি হয়তো একজনকে রক্ত দিয়ে এগিয়ে আসলে। সো যে কোনো ভাবে হতে পারে এমন একটা কাজ যেটা আসলে তুমি আজ থেকে 10 বছর পর, 20 বছর পর তোমার নাতিপুতি যখন আসলে বা 30 বছর পর তোমার নাতি যখন বলবে দাদা তুমি আমার জন্য কি করে গেছো, সেই প্রশ্নটার জন্য তুমি উত্তর দিতে পারো। সেইটার জন্য কোনো একটা কাজ করো, কোনো একটা কাজ করো, এনিথিং। বিয়ে। ওকে ভাই, লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে যে বইটির নাম না কেন? আচ্ছা, সো হ্যাঁ, বইটির নাম না এই জন্য, না আমার পছন্দের শব্দ, না আমার সবচেয়ে পছন্দের শব্দ। ছোটবেলা থেকে আমি সবচেয়ে বেশিবার যে শব্দটা শুনেছি সেটা হলো না। এটা করো না, এটা দেখো না, এটা করো না, ওখানে যেও না, ওর সাথে মিশো না, ওইটা খেলো না, এবং দিন শেষে তোরে দিয়া কিছু হবে না। এইটা শুনে নাই আমার মনে হয় এমন একটা তরুণ নাই। সো এই না শুনতে শুনতে হয় কি আমাদের মনের মধ্যে না ওই জিনিসটা হয়েছে আমাদের আসলেই আর হয় না। আমাদের এই নাকে না বলার সে সাহসটাই আমরা আসলে হারিয়ে ফেলি। এই বইটা দিয়ে আমি সব তরুণদেরকে আহ্বান জানাচ্ছি, সে নো টু নো। সো আজকে থেকে সব নোকে ছেটিয়ে বিদায় করে দেওয়ার জন্য আসলে এই বইটি। অসংখ্য ধন্যবাদ।
আমি শেষ করার আগে আমার নিজে কিছু জিনিস বলতে চাই। জাস্ট বিকজ আপনি সামনে বসে আছেন তার মানে এই না যে আমি বলছি জিনিসটা। আমার মনে হয় যে আমি অনেকগুলো বই পড়েছি নন ফিকশন এই বইমেলায়, আপনারটা ভালো লিখেছি কারণ আপনি একদম নিজের এক্সপিরিয়েন্স থেকে জিনিসটা বলেছেন। সো এটা পুরো অরিজিনাল একটা বই, সো আপনারা অনেক সুন্দর সুন্দর কাহিনী জানতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে যে ভাই এখানে কিছু ডিরেকশন দিয়েছেন, যেরকম ব্লাড ডোনেট করো, আর কোনো কারণে কর, তোমার হেলথটা মেনটেন করো, এখন পারতেছো বাট পরে হয়তো পারবা না, ইফটিজিং করেও না। সো এই যে জিনিসগুলো যেগুলো আমাদের সবারই বলার দরকার, ভাইয়া নিজের লাইফ থেকে জিনিসটা বলেছেন এবং মনে হয় যে ভাইয়ার নিজের লাইফটা ইন্সপিরেশন স্টোরি। আপনি সবসময় বলেন যে আপনি মফস্বল থেকে উঠে এসেছেন, আপনি চেহারা নিয়ে ইনসিকিউর ছিলেন, আপনি কণ্ঠ ঠিক মতো বলতে পারতেন না, ওই মানুষের উপস্থাপনা করেন, টক শো করেন, হোস্টিং করেন। সো আমার মনে হয় ইটস বিন এ হিউজ অনার যে আপনি এখানে এসেছেন এবং বইটি নিয়ে কথা বলেছেন। যারাই বইটা কিনবেন আমি অফকোর্স বলবো যে কিছু না কিছু এখান থেকে নিয়ে যান, এবং স্পেশালি ভালো লেগেছে আপনি কিছু মানুষের গল্প তুলে এসেছেন, যেরকম ওসামা ভাইয়ের কথা বললেন, তারপর অক্সফোর্ডে যাওয়া ভাইটার কথা বললেন, তারপর এই বটলের কথা বললেন। তো আমার মনে হয় এই গল্পতে খালি তিনি নিজের না, পুরো বাংলাদেশ এবং পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে তিনি ভালো একটা জিনিস বলেছেন যে কিভাবে আমরা সীমাবদ্ধতাকে কাটিয়ে সামনে এগিয়ে যেতে পারবো। সো লাস্টে আমি জাস্ট বলবো যে ভাইয়া বইয়ের শেষে যে মোস্ট ইম্পর্টেন্ট কোডটা আছে ওটা বলে আমরা শেষ করবো। করতে হচ্ছে আমি অতটা মেধাবী নই আমি জানি, কিন্তু কখনো হতাশ হইনি, শুধু পরিশ্রমটা একটু বেশি করতে হয়েছে, হচ্ছে এই যে এক্স্যাক্টলি যে আমরা রুমের সবথেকে ট্যালেন্টেড মানুষ না হতে পারি, কিন্তু সবথেকে হার্ডওয়ার্কিং মানুষের না হওয়ার কোনো অজুহাত আমাদের নাই। অসংখ্য ধন্যবাদ পৃথিবীর ভাইয়া আপনাকে আসার জন্য। আশা করি আপনার বইটা মানুষ আরো পড়ে অনেক বেশি উপকৃত হবে। Thank you so much for watching this video. See you in the next episode, and as always, thanks for watching.